হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ইতিহাসের ক্লাস আছে। আমাদের 1 নম্বর অধ্যায়ে আলোচনা হচ্ছিল। আর তোমরা জানো ইতিহাসে এই 1 নম্বর অধ্যায় একাদশ শ্রেণীর ক্লাস 11-এর 1 নম্বর অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন 8 নম্বরের থাকে না, কেবলমাত্র ছোট প্রশ্ন এমসিকিউ এবং এসএকিউ থাকে। আমাদের এমসিকিউ আলোচনা কমপ্লিট হয়ে গিয়েছিল, এসএকিউ আলোচনা চলছিল। আগের ক্লাস পর্যন্ত আমরা 32টা এসএকিউ পড়ে নিয়েছি। আজকের ক্লাসে তোমাদের 33 থেকে এসএকিউ আলোচনা স্টার্ট করব এবং সঙ্গে আমরা কিছুটা টেক্সট বইও পড়েছিলাম। আজকের ক্লাসেও তোমাদের কিছুটা টেক্সট বইটা পড়াবো। তোমাদের যে টেক্সট বইটা আমি পড়াচ্ছি, তোমাদের আগেও নাম বলেছি যে ছায়া প্রকাশনীর যে টেক্সট বইটা আছে, জীবন মুখোপাধ্যায়, সুভাষ বিশ্বাসের লেখা, এই টেক্সট বইটা তোমাদের পড়াচ্ছি। তোমরা টেক্সট বইটা অতি অবশ্যই কাছে রাখবে, অর্থাৎ টেক্সট বইটা কিনে নেবে। যতদিন না টেক্সট বইটা কেনা হচ্ছে, তোমাদের যে পিডিএফটা আমি দিচ্ছি সেগুলো দেখে একটু পড়ো তোমরা, আর অতি অবশ্যই টেক্সট বইটা কিনে নাও। কারণ টেক্সট বইটা না যদি তোমরা পড়ো, তাহলে তোমার ইতিহাস সম্পর্কে, অর্থাৎ ক্লাস 11-এর ইতিহাস সাবজেক্টে কি আছে সেই সম্পর্কে কিন্তু ধারণা ঠিকভাবে গড়ে উঠবে না। কারণ তোমরা প্রশ্ন উত্তর পড়ে ভালো নম্বর হয়তো পেয়ে যাবে, কিন্তু সেইভাবে ইতিহাস সম্পর্কে জ্ঞান কিন্তু তোমাদের সমৃদ্ধ হবে না যদি তোমরা টেক্সট বই না পড়ো। সেই কারণে আমি তোমাদের টেক্সট বইয়ের ইম্পর্টেন্ট যে পার্টগুলো, যেগুলো জানতেই হবে, সেগুলো আমি পড়িয়ে দিচ্ছি। চলো আগে প্রশ্নগুলো, অ্যান্সারগুলো তোমরা বুঝে নাও, তারপর টেক্সট বইটা পড়িয়ে দেব। দেখো, প্রথম প্রশ্ন আছে, নৃতত্ত্ববিদ কাদের বলা হয়? যে সকল বিজ্ঞানীরা, বলছে যে সকল বিজ্ঞানী মানুষের করটি মানে তোমরা জানো মাথার খুলি, ঠিক আছে, কঙ্কাল প্রভৃতি নিয়ে গবেষণা করে বিভিন্ন নতুন তথ্যের সন্ধান দেন, তাদের বলা হয় নৃতত্ত্ব। যেমন ইরাবতী, বলছে ইরাবতী কার্ভে, এম এন শ্রীনিবাস প্রমুখ, এগুলো ঐতিহাসিকদের নাম, অর্থাৎ নৃতত্ত্ববিদদের নাম। তারপরে এপিগ্রাফি বলতে কি বোঝো? প্রত্নতাত্ত্বিক উপাদান হিসাবে লেখ হলো ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই লেখ সংক্রান্ত যে বিদ্যা প্রচলিত তা এপিগ্রাফি নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, পলিওগ্রাফি বলতে কি বোঝো? পলিওগ্রাফি, এটা ভালো করে দেখো, বলছে প্রত্নতাত্ত্বিক উপাদান হিসাবে লিপি হলো ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ উপাদান। লিপি হচ্ছে ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই লিপির বিষয়বস্তু পাঠোদ্ধারের বিদ্যাকে পলিওগ্রাফি বলা হয়। তারপরের প্রশ্ন, প্যাপিরাস কি? প্রাচীনকালে মিশরীয়রা নলখাগড়া বা সর জাতীয় গাছের পাতা, ছাল ও কাণ্ডে লেখার কাজে ব্যবহার করত, যা প্যাপিরাস নামে পরিচিত। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে দেখো, হামুরাবির আইন সংহিতা কি? হামুরাবির আইন সংহিতা, ব্যাবিলনের শ্রেষ্ঠ সম্রাট হামুরাবি 1754 খ্রিস্টাব্দে তার প্রচলিত আইনগুলি কিউনিফর্ম লিপিতে 282টি সূত্রে একটি পাথরের ওপর লিপিবদ্ধ করেন, যা হামুরাবির আইন সংহিতা নামে পরিচিত। তারপরের প্রশ্ন, ভারতবর্ষের প্রাচীনতম লিপি কোনটি? সিন্ধু লিপি হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম লিপি। তারপরের প্রশ্ন দেখো, ইতিহাস রচনায় মুদ্রার দুটি গুরুত্ব লেখো। 1 নম্বর পয়েন্ট, মুদ্রায় খোদিত রাজার নাম, সাল, তারিখ থেকে রাজা এবং রাজবংশের সময়কাল সম্পর্কে জানা যায়। দ্বিতীয়ত হচ্ছে, মুদ্রায় সমকালীন অর্থনীতি ও ধর্মনীতি সম্পর্কে নানা তথ্য প্রদান করে। বলছে সমকালীন মুদ্রা কি করে? সমকালীন মানে সেই সময়কার অর্থনীতি ও ধর্মনীতি সম্পর্কে নানা তথ্য দিয়ে থাকে। তারপরের প্রশ্ন দেখো, বলছে স্মৃতিশাস্ত্র বলতে কি বোঝো? তারপরে দুটি স্মৃতিশাস্ত্রের নাম। প্রাক গুপ্ত ও গুপ্ত যুগে শাস্ত্রকাররা আইন, ধর্ম ও সামাজিক রীতিনীতি ইত্যাদি বিষয় নিয়ে যে গ্রন্থগুলি রচনা করেন সেগুলিকে বলা হয় স্মৃতিশাস্ত্র বা ধর্মশাস্ত্র, যেমন মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি প্রভৃতি। তারপরের প্রশ্ন, সূত্র সাহিত্য কি? দেখো, সূত্র সাহিত্য কি, ভালো করে এটা দেখো, বৈদিক সাহিত্য কালক্রমে বিশাল ও জটিল রূপ নিলে তার মূল তথ্য সহজ ও সরলভাবে উপলব্ধি ও উপস্থাপনের জন্য রচিত সাহিত্যই হলো সূত্র সাহিত্য। পুরাণের বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর পয়েন্ট দেখো, পুরাণে অতীতের ঘটনাসমূহ লিপিবদ্ধ হয়েছে ভবিষ্যতের বাণীর আকারে। পরের পয়েন্ট দেখো, মূলত ধর্মীয় গ্রন্থ হিসাবে পুরাণগুলিতে
অলীক ও কাল্পনিক বিষয়গুলি স্থান পেয়েছে। তারপরের প্রশ্ন, ইতিহাস রচনায় পুরাণের দুটি গুরুত্ব লেখো। 1 নম্বর পয়েন্ট, পুরাণ থেকে বিভিন্ন রাজবংশের তালিকার পাশাপাশি সময়কাল সম্বন্ধে জানা যায়। 2 নম্বর পয়েন্ট দেখো, পুরাণ থেকে ভারতের ভৌগোলিক তত্ত্বাবলী যথা পাহাড় পর্বত, নদ নদী ও বিভিন্ন নগরের বিস্তার সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়। তারপরের প্রশ্ন, গিলগামেশ কি? গিলগামেশ কি দেখো, পোড়ামাটির টালিতে লিখিত প্রাচীন সুমেরের মহাকাব্য হলো গিলগামেশ। ঠিক আছে, তারপরে আমরা টেক্সট বই যতটা পড়েছিলাম তারপর থেকে আলোচনাটা স্টার্ট করছি। আমরা আজকে গুহাচিত্র থেকে পড়াটা স্টার্ট করব। তোমাদের একটু আমি সামারিটা বলে দিই যে আমরা প্রথমে এই চ্যাপ্টারে পড়েছিলাম যে ইতিহাসকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাচীন মানে প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস। প্রাচীন ভারতের ইতিহাসকে আমরা 3 ভাগে পড়েছিলাম, ওই মানে প্রাক ঐতিহাসিক, প্রায় ঐতিহাসিক এবং ঐতিহাসিক যুগ। এই প্রায় ঐতিহাসিক যুগটাই আমরা কিন্তু একদম প্রাক ঐতিহাসিক যুগটা আমরা কিন্তু পড়ছি, যখন লিখিত উপাদান ছিল না। ঠিক আছে, এখানে গুহাচিত্র থেকে আজকে আমরা পড়াটা স্টার্ট করছি। দেখো, আগের ক্লাস তোমরা যদি না ভালো করে দেখে থাকো তাহলে কিন্তু এই টেক্সট বইয়ের আলোচনাটা বুঝবে না বা বুঝতে সমস্যা হবে। তার সত্ত্বেও তোমরা দেখো, এখান থেকে কোনো প্রশ্ন যদি পরীক্ষায় এসে থাকে তাহলে তোমরা করতে পারবে অতি সহজেই। গুহাচিত্রে কি বলা হচ্ছে দেখো, বলছে আদিম গুহার শিল্পকলা। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে দেখো, প্রাচীন মানুষ বলছে প্রাচীন মানুষের বসবাসের এমন বহু গুহা আবিষ্কৃত হয়েছে যেগুলিতে প্রচুর চিত্র অঙ্কন আছে। এগুলিকে গুহাচিত্র বলা হয়। ঠিক আছে, গুহা গাত্রে রং রেখায় গন্ডার, তারপরে বাইসন, হরিণ, ভাল্লুক প্রভৃতি নানা ধরনের পশু শিকারের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। কোথাও ফুটে উঠেছে দলবদ্ধ শিকার বা দলবদ্ধ নৃত্য, আনন্দ উৎসবের ছবি। বলা বাহুল্য, এইসব চিত্রাবলীর উদ্দেশ্য কোনো শিল্পচর্চা নয়, ধর্মীয় বা জাদু বিশ্বাসী হলো এর লক্ষ্য। তারপরে এখানে যেটা তোমাদের জানার বিষয় আছে দেখো, এখানে যেটা জানবে দেখো সেটা হচ্ছে গুহাচিত্র থেকে আমরা অনেক কিছু জানতে পারি। সেটা দেখো, বলছে মনে করা হয় আদিম মানব বিশ্বাস করত যে চিত্রে যা ঘটে বাস্তবে তাই ঘটে। দেখো, বাস্তবে তাই ঘটে। অর্থাৎ কি বলা হচ্ছে দেখো, জঙ্গলের জীবজন্তু শিকারীর হাতিয়ারের আওতায় এসে পড়বে। পশ্চিম ইউরোপে বিশেষ করে ফ্রান্স ও স্পেনে এই ধরনের প্রচুর গুহাচিত্র মিলেছে। এটা খুব ইম্পর্টেন্ট, স্পেনের আলতামিরার গুহাচিত্র। ঠিক আছে, আলতামিরা গুহাচিত্র কোথায় ছিল? স্পেনে। ফ্রান্সের শতাধিক গুহায় প্রায় কয়েক হাজার চিত্র আবিষ্কৃত হয়েছে। দেখো, ভারতের দৃষ্টান্ত কি বলা হচ্ছে? ভারতের মধ্যপ্রদেশে ভীমবেটকা আছে। ঠিক আছে, ভীমবেটকা কোথায় আছে? ভারতের মধ্যপ্রদেশে আছে। আর তারপরেরটা দেখো, নওয়াদা জেলা বিহারের, কাশ্মীর প্রভৃতি স্থানেও এর প্রমাণ মিলেছে। এবারে দেখো, আমরা পরে যে পার্টটা দেখব, প্রাচীন সমাধি এবং প্রাচীন ধর্মস্থানের ধ্বংসাবশেষ। এখানে কি বলা হচ্ছে দেখো, প্রাগৈতিহাসিক যুগে প্রচুর সমাধিক্ষেত্র, ঘরবাড়ি, অট্টালিকা, ধর্মস্থানের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, এখানে সমাধিক্ষেত্র থেকে কি দেখো জানা যাচ্ছে, বিভিন্ন সমাধিক্ষেত্র থেকে প্রাপ্ত মৃতদেহ, কঙ্কাল এবং সঙ্গে প্রাপ্ত দ্রব্য সামগ্রী প্রাচীন মানুষের জীবনচর্চার নানান কথা প্রকাশ করে। পৃথিবীর প্রায় সর্বত্রই এই ধরনের প্রচুর সমাধিক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। অনেক সমাধিক্ষেত্রে একই সঙ্গে একজন পুরুষ ও একজন নারী বা একই সঙ্গে বহু নারী পুরুষের দেহ মিলেছে। অনেক সময় মৃতদেহগুলিতে লাল রঙের প্রলেপ দেয়া হতো। তারপরে বলছে দেখো, পিরামিড। বলছে এই সময় মানুষ বিশ্বাস করতো যে মৃত্যুতেই জীবনের শেষ নয়, মৃত্যুর পরেও জীবন আছে। এই ধারণার বশবর্তী হয়ে প্রত্যেকটি মৃতদেহের পাশে তার প্রয়োজনীয় জিনিসপত্র, হাতিয়ার, অলংকার, খাদ্য পানীয়, এমনকি প্রিয় পশুও রেখে দেওয়া হতো। পিরামিড কাকে বলে যদি বলে প্রশ্ন আসে, মিশর হলো এখানে পিরামিড হলো কি? মিশরের রাজাদের সমাধিকে পিরামিড বলা হয়। ঠিক আছে, সেখানে পিরামিডের মধ্যে কি থাকে? মমি থাকে। ঠিক আছে,
মৃতদেহ সেগুলোকে মমি করে রাখা হয়। এখানে আর এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, এখানে যেটা জিনিস আছে এই জিগুরাত, এই জিগুরাতটা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাষা। এই জিগুরাতটা তোমাদের কিন্তু জানতে হবে। এটা দেখো ভালো করে শোনো, সমাধি ও পিরামিড ছাড়াও পৃথিবীর বিভিন্ন অংশে প্রাপ্ত ঘরবাড়ি ও ধর্মস্থানের ধ্বংসাবশেষ ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। এখান থেকে দেখো, প্রাচীন সুমেরের প্রত্যেক নগরে একজন করে নগর দেবতা ছিলেন এবং প্রত্যেক নগরে একটি করে বিশাল মন্দির ছিল, এগুলির নাম জিগুরাত। তাহলে কি প্রাচীন সুমেরে প্রত্যেক নগরে একটা করে বিশাল বড় বড় মন্দির ছিল, এইগুলোকে জিগুরাত বলা হতো। ঠিক আছে, তারপরে এবার তোমাদের যেটা দেখতে হবে, এবারে তোমাদের লিখিত উপাদান। ঠিক আছে, লিখিত উপাদান আমরা এবারে পড়ব কি, মানে আমরা পড়ছিলাম এতক্ষণ প্রাক ঐতিহাসিক, প্রায় ঐতিহাসিক, এবারে আমরা লিখিত উপাদান কোথায়, ঐতিহাসিক, মানে এবারে আমরা প্রাক ঐতিহাসিক পড়ছিলাম, এবার প্রায় ঐতিহাসিক বা ঐতিহাসিক যুগের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে দেখো, পৃথিবীর সর্বত্র ইতিহাসের উপাদান ছড়িয়ে আছে। প্রাচীন মানুষের জীবাশ্ম, তারপরে গুহাচিত্র, এগুলি যেমন ইতিহাস রচনার উপাদান, তেমনি লিপি, মুদ্রা, ধর্মগ্রন্থ, সাহিত্যগ্রন্থ, বৈদেশিক বিবরণ, সরকারি দলিলপত্র, এগুলি ঐতিহাসিকদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ইতিহাসের লিখিত রূপ বলা যায়। তাহলে কয়েকটা তোমাদের যদি ইতিহাসের লিখিত উপাদানের নাম বলতে বলে, তোমরা এখান থেকে কয়েকটা নাম মনে রাখবে, যে লিপি, মুদ্রা, ধর্মগ্রন্থ, বৈদেশিক বিবরণ, এইগুলো। এবারে বলছে লিপি আর তার গুরুত্ব দেখো। বলছে আদিম যুগে মানুষ বিভিন্ন মন্দির গাঁথতে, মানে মন্দিরের গায়ে আর কি, পাথরের টুকরো প্রভৃতির ওপর ছবি এঁকে মনের ভাব প্রকাশ করতেন। দীর্ঘ বিবর্তনের পর অবশেষে এই ছবি থেকে লিপির আবির্ভাব ঘটল। লিপির আবিষ্কার ও ব্যবহার মানব সভ্যতার ক্ষেত্রে এক যুগান্তকারী ঘটনা। প্রাচীনকালে বিভিন্ন উপাদানের ওপর লিপি খোদাই করা হতো, সেই অনুযায়ী এদের নামও দেওয়া হতো, যেমন শিলালিপি, স্তম্ভলিপি, গুহালিপি। ঠিক আছে, লিপি উৎকর্ষবিদ্যাকে কি বলে, এপিগ্রাফি, এবং লিপির বিষয়বস্তু অধ্যয়ন করাকে, অর্থাৎ সেটা নিয়ে পড়াশোনা করাকে পলিওগ্রাফি বলা হয়। এই দুটো খুব ইম্পর্টেন্ট, ছোট প্রশ্ন আকারে। এপিগ্রাফি আর পলিওগ্রাফি কি, লিপির মানে লিপি উৎকীর্ণ করা, মানে এরকম খোদাই করা লিপিকে, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় এপিগ্রাফি, আর এটা নিয়ে পড়াশোনা করাকে বলা হয় পলিওগ্রাফি। এবারে উদাহরণ দিয়েছে সুমেরের লিপি, কি বলা হচ্ছে দেখো, সুমেরের অধিবাসীদের মানে প্রথম লিপি আবিষ্কার করেছে বলে সম্ভবত প্রাচীন মেসোপটেমিয়া, অর্থাৎ সুমেরের অধিবাসীরাই হলো লিপির আবিষ্কারক। এখানে এরা কি লিখতো, চিত্রলিপিতে লিখতো। বলছে তারা প্রথমে চিত্রলিপির সাহায্যে মনের ভাব প্রকাশ করে, এতে মনের সব কথা বলা যেত না, তাই চিত্রলিপি ধীরে ধীরে বিবর্তিত হলো। তারপরে কি হলো দেখো, কোণাক্ষর লিপি। সুমেরে মিশরে প্যাপিরাস কিংবা দেখো কি আছে, বলছে প্যাপিরাস কিংবা পাথর মেলে না, তাই কাদামাটির চাকতি বা পাটা তৈরি করে, এরকম কাদামাটির চাকতি বা এরকম পাটা, মানে চওড়া চওড়া কাদা দিয়ে তৈরি করে, ঠিক আছে, পাটার মতো তৈরি করে। ঠিক আছে, তার ওপরে কি করতো দেখো, তার ওপরে কি দেখো, নলখাগড়া বা নুড়ি দিয়ে টিপে টিপে সুমেরীয়রা লিখতো, তারপর তা পোড়ানো হতো। এর ফলে সুমেরের 5000 বছরের প্রাচীন নিদর্শন এখনও রয়ে গেছে। এই কোণাক্ষর লিপি বা কিউনিফর্ম লিপি বলা হয় এটাকে, যে কাদা দিয়ে তৈরি করতো, পাটা বা একটা ফলক তৈরি করতো, তার ওপরে নলখাগড়া দিয়ে টিপে 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 লিখতো, সেগুলোকে তারপরে আগুনে পুড়িয়ে নিত, এইটাকে কিউনিফর্ম বলে। এখানে কি করা হতো, প্রথমে ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো, পরে ধীরে ধীরে বাঁ দিক থেকে ডান দিকে লেখার পদ্ধতি আবিষ্কৃত হয়। এরপরে তোমাদের যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো তো পড়বে। এখানে একটা জিনিস আমি পড়িয়ে দিই, এটা তোমাদের প্রশ্নেও আলোচনা করেছি। ব্যাবিলনের রাজা ছিলেন হামুরাবি। ঠিক আছে, তিনিই কিন্তু প্রথম আইন তৈরি করেন। ঠিক আছে, আইন সংহিতা, হামুরাবির আইন সংহিতা, এইটা প্রশ্নটা আমি পড়িয়েছি, এটা আর আলোচনায় যাচ্ছি না। 82টা সূত্র নিয়ে তিনি আইন তৈরি করেন, যেখানে আইনের সমাজ, রাষ্ট্রনীতি, অর্থনীতি কিভাবে চলবে সেই নিয়ে আইন তৈরি করে। এবারে আমরা পড়বো দেখো মিশরের লিপি সম্পর্কে, মিশরীয় লিপি, প্রাচীন চিত্রলিপি। মিশরের চিত্রলিপি হলো সুমেরের কিছু পর, প্রথমে সুমেরীয়তে, তারপরে মিশরে। ঠিক আছে, মিশরের এখানে কি বলা হচ্ছে দেখো, হায়ারোগ্লিফিক লিপি, এইটা প্রচুর ইম্পর্টেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো হায়ারোগ্লিফিক লিপি, এটাকে কি বলা হচ্ছে দেখো, চিত্রলিপির বিবর্তন হয়ে
এলো হায়ারোগ্লিফ লিপি। মিশরে এর নাম বলছে মিশরীয়রা এর নামকরণ করেছিল দেবলিপি। মন্দির গাঁথতে, কবরস্থানে, রাজকীয় বা ধর্মীয় ব্যাপারে এই লিপি ব্যবহৃত হতো। তারপরে এই লিপি খুবই জটিল হওয়ায় ব্যবসা বাণিজ্য ও দেনা পাওনার কাজ খুব অসুবিধা হতো। তারপরে ওই হায়ারোগ্লিফিক লিপির ফলে কি এলো, বলছে হাইরেটিক লিপি। এর ফলে এক নতুন লিপি আবিষ্কৃত হলো, নাম হাইরেটিক লিপি। এই লিপিও বেশ জটিল। এর উদ্ভব ও ব্যবহারকারীরা ছিলেন মিশরের পুরোহিত। তারপরে হলো ডিমোটিক লিপি। এরপর উৎপত্তি হলো ডিমোটিক লিপি। এটি ছিল প্রকৃত জনসাধারণের লিপি। যদি বলা হয় মিশরের প্রকৃত জনসাধারণের লিপির নাম কি, তোমাদের তখন জানতে হবে ডিমোটিক লিপি। ঠিক আছে। প্রাচীন মিশরীয়রা প্যাপিরাস, এই প্যাপিরাসের কথাটা আছে, এটা তোমাদের আজকের ক্লাসে আমি পড়িয়েছি। প্যাপিরাস বা সর জাতীয় গাছের ছালে লিখবার পদ্ধতি আবিষ্কার করে। প্যাপিরাস থেকেই পেপার শব্দটি এসেছে। আমাদের দেশে পাতা বা পাত্রের ওপর লেখা হতো বলে এগুলোকে কাগজপত্র বা বইয়ের পাতা বলা হয়। ঠিক আছে। তারপরে দেখো, এবারে ভারতীয় লিপি সম্পর্কে আমরা জানবো। সিন্ধু লিপি, প্রথমে আমরা সিন্ধু লিপি, এই বলছে সিন্ধু লিপি। ঠিক আছে। মহেঞ্জোদারো ও হরপ্পা সহ অন্যান্য প্রত্নক্ষেত্রে এমন প্রচুর সিল আবিষ্কৃত হয়েছে যেগুলির ওপরে এই লিপির চিহ্ন বিদ্যমান। ঠিক আছে। কারা করেছে দেখো, এই লিপি নিয়ে গবেষণা করেছে, স্মিথ করেছে, ভিনসেন্ট স্মিথ করেছে, ফাদার হেরাস করেছে, তারপরে হান্টার করেছে, স্বামী দেখো শঙ্করানন্দ প্রমুখ দেশি বিদেশি বহু পণ্ডিত সেগুলি পাঠোদ্ধার করার চেষ্টা করেছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, এবারে বলছে সিন্ধু লিপি চিত্রলিপি থেকে উদ্ভূত হয়েছে। ঠিক আছে। তারপরে সোহাগর তাম্রলিপি, ভারতের ক্ষেত্রে সোহাগর তাম্রলিপি বা তাম্রলিপিকেই প্রাচীন লিপি বলা হয়। এই লিপি সম্রাট অশোকের জন্মের 50 বছর আগের। ঠিক আছে। অশোকের জন্মের 50 বছর আগের। এবারে অন্যান্য লিপি, এখানে কয়েকটা নাম দেওয়া আছে। বাহিস্তান লিপি, এটা কোথাকারের, পারস্যের, নামগুলো মনে রাখবে। চিত্রলিপি, এটা কোথাকারের, বলছে আসিরিয়ার এটা, এইগুলো। তারপর লিপির গুরুত্ব সবকটা পড়তে হবে না, কয়েকটা, 2 বা 3টে পড়ে রাখবে। আমি কয়েকটা পড়িয়ে দিচ্ছি দেখো। দীর্ঘস্থায়িত্ব, শিলা বা ধাতুখণ্ডে খোদিত লিপিগুলি সহজে নষ্ট হয়ে যায় না, অপরিবর্তিত। পুরাণ বা বেশ কিছু ঐতিহাসিক উপাদান যেভাবে পরিবর্তিত হয়েছে, লিপি সেইভাবে পরিবর্তন ঘটানো সম্ভব হয়নি। তারপরে রাজ্য সীমা অনুমান, লিপির প্রাপ্তি স্থান থেকে বিভিন্ন রাজ্যের রাজ্য সীমা জানা যায়। তারপরে দেখো কি আছে, তারপরে মুদ্রা ও তার গুরুত্ব। মুদ্রা কি বলছে দেখো, এখানে বলছে মুদ্রার পাঠোদ্ধার বিদ্যাকে কি বলে, মিউমিসমেটিক্স। এটা খুব ইম্পর্টেন্ট নাম, মনে রাখবে, মিউমিসমেটিক্স বলে। ঠিক আছে। মুদ্রার পাঠোদ্ধার বিদ্যাকে। এইখানে মুদ্রার গুরুত্বগুলো দেখো। 1 নম্বর গুরুত্ব হচ্ছে রাজবংশের পরিচয়। মুদ্রা থেকে রাজা বা রাজবংশের নাম, বংশ পরিচয়, রাজত্বকাল এগুলো জানা যায়। তারপরে সিংহাসন আরোহণকাল, মুদ্রায় উল্লেখিত সাল তারিখ থেকে দেখে আর কি সিংহাসন আরোহণকাল এবং অন্যান্য স্মরণীয় ঘটনা সম্পর্কে জানা যায়। ধর্মবিশ্বাস, মুদ্রায় দেবী মূর্তি থেকে সেই যুগের রাজকীয় ধর্মবিশ্বাসের পরিচয় পাওয়া যায়। ঠিক আছে। এবারে আছে দেখো প্রাচীন ভারতের মুদ্রা। ব্যাক্টীয় গ্রিক মুদ্রা, প্রাচীন ভারতের পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে ব্যাক্টীয় গ্রিক রাজাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তাদের মুদ্রাগুলি থেকেই এই অঞ্চলে পূর্ণ রাজনৈতিক ইতিহাস জানা যায়। ঠিক আছে। এই ছিল আজকের ক্লাস। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে।